বিএনপি এবং জামাত ইদানিং দেখছি যে তাদের মধ্যে পরস্পর বিরোধিতা প্রকাশ্যে এসেছে। এটা আমি মনে করি ভালো লক্ষণ গুজামিলের এই একসাথে চলা থেকে। সুতরাং রাজনীতিতে বন্ধু এবং শত্রু এটা পরিষ্কার হয়ে যাওয়া ভালো, একটা দেশের জন্য ভালো। সুতরাং যারা নিজস্ব আদর্শে চলতে চায় তাদের চলতে দিন এবং এই আদর্শের বিচারের ভার জনগণের উপরে ছেড়ে দিন। জনগণই হবে বিচারক এবং নির্বাচনই হবে এদের ভাগ্য নির্ধারক। আমরা সম্প্রতি দেখছি বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের পরে বিএনপি এবং জামাত এই দুটো দল তো আসলে আওয়ামী লীগের বিরুদ্ধে দীর্ঘ ফাঁসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে এবং আমরা এর আগে দেখেছি যে 4 দলীয় জোটেও একসঙ্গে ছিল এবং দীর্ঘ তাদের যেটাকে বলবো রাজনৈতিক মিত্র হিসেবে তারা পরিচিত ছিল। ইদানিং দেখছি যে তাদের মধ্যে পরস্পর বিরোধিতা প্রকাশ্যে এসেছে এবং তারা বক্তব্য রাখছেন নানা রকম। এটার প্রভাব কি? এটা আমি মনে করি ভালো লক্ষণ, কারণ গুজামিলের ঐক্যের থেকে, গুজামিলের এই একসাথে চলা থেকে। সুতরাং রাজনীতিতে বন্ধু এবং শত্রু এটা পরিষ্কার হয়ে যাওয়া ভালো, একটা দেশের জন্য ভালো, জাতির জন্য ভালো। এবং আমি মনে করি আদর্শবাদ কখনোই গুজামিল দেয় না। আদর্শবাদ তার লক্ষ্যে অবিচল থাকে এবং তারা আশু লক্ষ্যকে উপেক্ষা করে চূড়ান্ত লক্ষ্যের দিক দৃষ্টি নিবদ্ধ রেখে তারা কাজ করে। কারণ তারা যত না পদ পদবীর মোহে আকৃষ্ট হয়, তার থেকে বেশি আকৃষ্ট হয় তার আদর্শের রূপায়ণের প্রশ্নে। আদর্শই যদি রূপায়িত করতে না পারলাম তাহলে এইসব মেকি বন্ধুত্বের কি অর্থ আছে? রাজনীতিতে আমি এর কোনো অর্থ দেখি না। সুতরাং যারা নিজস্ব আদর্শে চলতে চায় তাদের চলতে দিন এবং এই আদর্শের বিচারের ভার জনগণের উপরে ছেড়ে দিন। জনগণই হবে বিচারক এবং নির্বাচনই হবে এদের ভাগ্য নির্ধারক। সেক্ষেত্রে বিপ্লব যেহেতু একটা চলমান প্রক্রিয়া এবং শেখ হাসিনা শুধু পালিয়ে গেলেও শেখ হাসিনার যে দোসর বা তার যে দলের লোকরা তারা তো এখন আছে এবং অভিযোগ আছে যে তারা একের পর এক কু করার চেষ্টা করেছে, সেটা হোক সচিবালয় প্রশাসন, হোক আনসার বিদ্রোহ বা সংখ্যালঘু একটা উস্কানির অভিযোগ এসছে। তো এই তাদের বিএনপি জামাতের এই বিভাজনের ফলে এই যে ফ্যাসিবাদ বিরোধী যে লড়াইটা এবং মানে সেটা ক্ষতিগ্রস্ত হবে কি না? আমি মনে করি সেটা ক্ষতিগ্রস্ত হবে না যদি তারা ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাই থেকে থাকে। ফ্যাসিবাদের অবস্থান পরিষ্কার হলে তারা যে অবস্থানেই থাকুক সেখান থেকেই তারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়বে এবং এই লড়াই জারি না রেখে তারা তাদের আদর্শিক যে কি বলবো আদর্শিক পরিচয়টা সুস্পষ্ট রাখতে পারবে না। এখানে গুজামিল হয়ে যাবে। আদর্শকে অমলিন রাখতেই তাদেরকে একটা স্বকীয়তা বজায় রাখতে হবে। ফ্যাসিবাদের সাথে আমি মনে করি না এই ঐক্য হবে। নির্বাচনী ঐক্য পদ পদবীর জন্য বিভিন্ন অঞ্চলভিত্তিক বিভিন্ন রকমের এটা হতে পারে। নির্বাচন একটি অন্য বিষয়, সেটাও কবে কিভাবে হবে সেটাও পরিষ্কার না। এবং সেখানে আমি যেটা মনে করি নির্বাচনে তো কালো টাকা, মাস্তান এগুলো ব্যবহার করে যারা ধনিক বণিক শ্রেণী তারাই নির্বাচিত হয়। এরা রাজনৈতিক দলকে প্রভাবিত করে এবং এটা হয়ে আসছে। যদি এই বিপ্লব এরকম কোনো ব্যবস্থা করতে পারে যে নির্বাচনে কালো টাকা এবং পেশি শক্তির প্রভুত্ব, কর্তৃত্ব এবং নিয়ন্ত্রণ শক্তি থাকবে না, তাহলে ভিন্ন কথা। তাহলে জনগণও তাদের ভোটের মাধ্যমে এমন একটা সরকার, এমন একটা ব্যবস্থার দিকে যাবার সাহস দেখাবে যেখানে ফ্যাসিবাদ কেন, কোনো ধরনের স্বৈরাচার, কোনো আঙ্গিকের স্বৈরাচার, আঞ্চলিক অথবা জাতীয়, এটা ফিরে আসার সাহসই দেখাবে। ছাত্ররা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দিতে চেয়েও ঘোষণা করতে পারেনি। তো আপনার কাছে কি মনে হয় যে আকাঙ্ক্ষার আলোকে জুলাই গণঅভ্যুত্থান হয়েছে, সেই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটছে কিনা বাংলাদেশে? এটা সময়ের 1 ফোড় অসময়ের 10 ফোড়ের সমান। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এই ঘোষণার সঙ্গে সঙ্গে দিলে তখন এই কাজটা অনেক সহজ ছিল। তখন সমগ্র জাতি এই ঘোষণার জন্য বা নতুন কিছু শোনার জন্য উদ্গ্রীব হয়েছিল। কিন্তু সেই সময়টা যখন গড়িয়ে বেশ একটু দূরে চলে গেল, তখন নানা শ্রেণীর সমন্বয়ের ভিতর দিয়ে সরকার এবং প্রশাসন ইত্যাদি গুছিয়ে নিয়ে যে অবস্থাটিতে এলো, সেই অবস্থাটির সঙ্গে যারা এর পরিকল্পনাকারী, এই অভ্যুত্থানে যারা শাহাদাত বরণকারী এবং যারা আহত হলো
তাদের স্বপ্ন, অভিপ্রায়, আকাঙ্ক্ষা এবং জনগণের দীর্ঘদিনের চাওয়া পাওয়া, এইটাকে রূপ দেওয়া, এইটাকে ঘোষণায় আনা এবং এই অঙ্গীকারে সবাইকে আবদ্ধ করা, এটা একটি জটিল প্রক্রিয়া, জটিল কাজ, এবং সেই জটিলতাটা এখন চলছে। সমস্ত শ্রেণী, সমস্ত পেশা এবং সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করে একটি ঘোষণায় সমন্বিত করা, এই কাজটি আপনিও স্বীকার করবেন বেশ জটিল। এবং রাজনৈতিক দলগুলোর ভেতরে যেহেতু মতপার্থক্য রয়েছে এবং যেহেতু জাতীয় স্বার্থে কোনো ঐক্যমত্য তারা সৃষ্টি করতে পারেনি, শুধু ফ্যাসিবাদ বিরোধী একটি ঐক্যমত্য তাদের মধ্যে ছিল। এই সাধারণ লক্ষ্যে তারা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, কিন্তু সফল হতে পারেনি। এই সাফল্য এনে দিয়েছে তারুণ্য, এবং তারুণ্যের অংশগ্রহণে একটি আন্দোলন একটা সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করেছে। সুতরাং তারুণ্য এখন এই সম্ভাবনাকে কিভাবে রূপ দেবে, তার সংগঠিত চেহারা কি রূপ নেবে, তা নির্ভর করছে অনেকটা তাদের উপরে। এবং তারা যেহেতু কোনো সংগঠিত শ্রেণী নয়, যেহেতু ছাত্রত্ব একটি সময়কালীন ব্যাপার, একটা নির্দিষ্ট সময়কালীন ব্যাপার, এবং বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রিক একটা বিষয়, সুতরাং তাদের এই অবস্থানগত দুর্বলতা, এটার সুযোগ অনেকেই নেবে। এখানে যদি শ্রমিক শ্রেণী বা কৃষকরা এবং অন্যান্য শ্রেণী পেশার লোকরা ঐক্যবদ্ধ হয়ে একটা সুপরিকল্পিত অবস্থানে গিয়ে যদি একটা ঘোষণায় তখন আসার চেষ্টা করত এবং সত্যিকারের একটা তাত্ত্বিক ভিত্তি তারা দাঁড় করাতো, তাহলে অন্যেরা সেটা মেনে নিতে বাধ্য হতো। এখন যেহেতু তারা তাদের নিজস্ব অবস্থানে দাঁড়িয়ে অবলোকন করছে, পিছনে ফিরে তাকাচ্ছে সে আন্দোলনকে, সংগ্রামকে, এবং কেউ কেউ এই ধরনের একটা চেষ্টা করতেছে যে আমরা রাজনৈতিক দলরা এত সংগ্রাম করলাম, আমরা সফল হতে না পারলেও আন্দোলনের ফসল আমাদের ঘরে তুলতে অসুবিধা কী, এবং তারা সেই প্রতিযোগিতায় এখন লিপ্ত। এবং সে কারণেই তারুণ্যের মধ্যে কিছুটা আমার মনে হয় ক্ষোভ, হতাশা দেখা দেওয়া স্বাভাবিক। তবু আমি মনে করি ইতিহাস তো থেমে থাকবে না। তারুণ্য তার অভিপ্রায় এবং তার ইচ্ছা এবং আকাঙ্ক্ষাকে এগিয়ে নিতে সচেষ্ট থাকবে, এবং এই দ্বন্দ্বের ভেতর দিয়ে আমাদের সমাজ হয়তো একটি নতুন সৃষ্টির উপকূলে গিয়ে দাঁড়াবে। আমরা দেখলাম যে জুলাই গণঅভ্যুত্থানের এই যে ঘোষণাপত্রের সরাসরি বিরোধিতা করেছে আমাদের বিএনপির কে দেখেছি। তো আসলে এই ঘোষণাপত্র হলে আসলে এটার সরাসরি বিরোধিতা কেন হলো? এবং আরেকটা দেখছি যে ছাত্রদের মুখোমুখি অবস্থান করছে, যে বিএনপি এবং ছাত্র গণঅভ্যুত্থানের আন্দোলন নেতৃত্বদানকারী ছাত্ররা এখন একটা মুখোমুখি অবস্থানে আছে। এটার কি প্রভাব পড়তে পারে সামনে রাজনীতিতে? এটা অতীতেও এই ধরনের আন্দোলনকে, সংগ্রামকে, সমষ্টির আন্দোলনকে ব্যক্তি বা একটি গোষ্ঠী নিজের অনুকূলে ব্যবহার করার ইতিহাস আছে। আমাদের মুক্তিযুদ্ধ কিন্তু সার্বজনীন একটা জনযুদ্ধের ভিতর দিয়ে, সবার অংশগ্রহণের ভিতর দিয়ে হয়েছিল, কিন্তু সেই সার্বজনীনতা এবং সর্বজনের অংশগ্রহণে মুক্তিযুদ্ধ, সেটা কিন্তু একটি দল যত সুকৌশলে নিজেদের করে নিয়েছে, এইভাবে অন্য দলগুলো সেভাবে নিতে পারেনি। এখানে জুলাই আন্দোলনেরও একই পরিণতি যদি ঘটে, তাহলে আমি অবাক হব না। বিএনপি যেহেতু একটি দীর্ঘদিন আওয়ামী লীগ বিরোধী সংগ্রামী অবস্থানে ছিল, সুতরাং তারা তাদের নিজস্ব স্বপ্ন, নিজস্ব পরিকল্পনা এবং ক্ষমতা লক্ষ্য রাজনীতি এটা করবে, এটাই স্বাভাবিক। এবং বিএনপির নিজস্ব প্ল্যান প্রোগ্রাম থাকাই স্বাভাবিক, এবং তাদের ঘোষণাপত্র, গঠনতন্ত্র রয়েছে। সুতরাং তার সঙ্গে ব্যত্যয় ঘটিয়ে তারা কিছু করতে চাইবে না, এটাই তো স্বাভাবিক। এবং সেখানে তারা যদি চাপের মুখে না পড়ে, তাহলে কেন সে অবস্থান বদলাবে? এটা হলো ভাববার ব্যাপার। তেমনি অন্য অন্য দল যারা আছে তাদেরও নিজস্ব কর্মকৌশল রয়েছে, নীতি আদর্শ রয়েছে, তারাও সেটা চেষ্টা করবে। এবং সেখানে প্রশ্ন হলো ছাত্র তরুণরা কতটা সংগঠিত রূপ নিয়ে, কতটা প্রভাব বিস্তার করে এই আন্দোলনের চাপকে ব্যবহার করে একটা ঐক্যমতে আসবে। এবং আমরা এটাও জানি 3 দল মিলে যে ঐক্যমত্য সৃষ্টি করেছিল তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে, এবং সেটাও পরবর্তী সময় থাকেনি, ঐক্য থাকে না, এটা স্বার্থের টানে এটা ভেঙে যায়। সুতরাং আমরা যদি এই জুলাইয়ের গণঅভ্যুত্থানকে একটি স্থায়ী রূপ দিতে চাই, বা এর আলোকে একটা সাংস্কৃতিক পরিমণ্ডল, রাজনৈতিক পরিমণ্ডল, আর্থিক
পুনর্গঠন করতে চাই, তাহলে এর সাথে চিন্তাশীল জনগোষ্ঠীকে সামিল করতে হবে। চিন্তাশীল যারা, ভাবুক যারা, লেখক যারা, সাংবাদিক যারা, সাহিত্যিক যারা, সেই তাদেরকে, যারা সৎ, যারা দেশপ্রেমিক, তাদেরকে এই ছাত্রদের উইন ওভার করতে হবে, তাদের সাথে সংযোগ, যেটা আন্দোলনকালীন সময়ে একটা অংশের সাথে হয়তো গড়ে উঠেছিল, কিন্তু সেই একটা অংশই যথেষ্ট নয়। এর বাইরেও যারা আছে তাদেরকেও এর সাথে সামিল করার একটা সুপরিকল্পিত প্রচেষ্টা তাদের নিতে হবে।